আসসালামু আলাইকুম। মানুষকে বিশ্বাস আর সম্মান করলে ক্ষতি ছাড়া ভালো হয় না। বর্তমান সমাজের এক দৃষ্টান্ত নিদর্শন হয়ে দাঁড়িয়েছে। আসলে মানুষ এতটাই নির্লজ্জ হয়ে দাঁড়িয়েছে, সেখানে মহান রব আল্লাহ তাআলাই এই প্রসঙ্গে একটা ব্যাখ্যা করেছেন। আপনারা জানেন সূরা আসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ বড়ই স্বার্থপর ও বেঈমান। আল্লাহ তাআলা যেই মানুষকে সৃষ্টি করছে সেই মানুষকে আল্লাহ তাআলা বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর। আবার আল্লাহ তাআলা মহান রব এরকম ভাবে একটা ব্যাখ্যা করছে যে ইন্নাল্লাযিনা, সেম সূরা কাউসারি, যে ইন্নাল্লাযিনা আমিনুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। কিন্তু তারা নয় যারা মানুষকে সৎ উপদেশ দেয়, একে অপরকে সাহায্য করতে উপদেশ করে এবং মানুষকে ধৈর্য ধারণে আশ্বস্ত করে। আসলে আমি সবসময় যখন আমি যুদ্ধে ছিলাম, তো আমি মূলত 13টা মিশনে ছিলাম। এই বিষয়টা আপনারা জানতেন। 13টা মিশনে অনেক কষ্ট, অনেক শ্রম গেছে। আমি প্রত্যেকটা ভিডিওগুলো তৈরি করছি এবং যখনই নেট পাইছি সেই ভিডিওগুলো আমি আপনাদের মাঝে ছাইড়া দিছি, যুদ্ধের ভয়াবহতা যাতে আপনারা বুঝতে পারেন সেজন্য আমি যথেষ্টভাবে সাহায্য করছি। আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলতাম এই ভয়াবহ যুদ্ধে যাতে কোনো মানুষ অংশগ্রহণ না করে, এই জন্য আমি আগাম সতর্ক বার্তা দিতাম। হ্যাঁ, কিন্তু কিছু কিছু লোক আছে তারা আর কি তাদের ফলোয়ার্স গুলাকে বাড়ানোর জন্য, যেহেতু আমাকে আপনারা ভালোবাসেন বা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, সেই ক্ষেত্রে আপনারা আমার ভিডিওগুলো দেখেন। আর আমার ভিডিওগুলো যেহেতু দেখেন, তারা আমার ব্যাক সাইড নিয়ে, আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে তারা আলোচনা করতো, সেইগুলো আপনারা দেখতেন। হ্যাঁ, তাদেরকে ফলো দিতেন। তারা এই বিষয়গুলোরে তারা কাজে খাটাইছে। তো ভাই, আসলে আমি তেমন কিছু পরোয়া করি না। পরিবারের জন্যই তো জীবনকে বাজি রাখছিলাম, তাই না? অর্থের জন্য তো এই যুদ্ধ অংশগ্রহণ করছিলাম, তাই না? আমি তো এই কথাগুলো স্বীকার করি ভাই, আমি অস্বীকার করি না। আমি কি কখনো বলছি যে ভাই আমি পরিবারের জন্য না, আমি ভিউ কামানোর জন্য আসছি? না ভাই, ভিউ তো আমার পরে হয়েছে। আমি যেটা সত্য আমি ওইটাই বলি। তো যারা আমার নামে বাজে মন্তব্য করে ফলোয়ার্স বাড়ান, হ্যাঁ, আপনারা নিজেরাই নিজেদের ক্ষতি করেন। যাই হোক, আপনারা দেখছেন ইতিমধ্যে একজন ব্যক্তি ছিল যিনি কিনা আমার নিমন্ত্রণে আমার কাছে আসে। আমি তাকে অত্যাধিক আপ্যায়ন করছি। আমি নিজে একজন সৈনিক হওয়া সত্ত্বেও তাকে আমার নিজের হাত দিয়ে রান্না বান্না করে খাওয়াইছি, অত্যন্ত ভাবে তাকে সম্মান করছি। আর এই যে আমার এই কৃতিত্ব, সেই ব্যক্তি নিজেও স্বীকার করে যে সোহেল ভাই অনেক ভালো মনের মানুষ, তিনি অত্যন্ত চমৎকার বন্ধু সুলভপূর্ণ একজন মানুষ। তিনি 5 ওয়াক্ত নামাজি মানুষ, অনেক ধার্মিক মানুষ। আমার কথা হচ্ছে, যদি আমি ধার্মিক, 5 ওয়াক্ত নামাজি, অত্যন্ত বন্ধু সুলভপূর্ণ এবং মেহমান খেদমতদার যদি হয়ে থাকি, তাহলে আমি খারাপটা কোথা থেকে হই ভাই? আপনাদের নিকট প্রশ্ন রয়ে গেল, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে মানুষ কত বড় মির্জাফর হইতে পারে, একজন ইউটিউবার, হ্যাঁ, মাত্র 68,000 ফ্যান ফলোয়ার ছিল। সেই মানুষ আমাকে নিয়ে আজে বাজে কমেন্টস কইরা এখন 80,000 হয়ে গেছে। কোথায় 68? একদিনে 80,000 হয়ে গেছে। বাংলাদেশের জনগণ কত তাকে ফলো দিছে। কোনো সমস্যা নেই ভাই, আপনারা শুধু আমাকে ভালোবাসলেই হবে। মৃত্যু তো একদিন হবেই, আপনারও হবে, আমারও হবে। কিন্তু মিথ্যা ছড়ায় কি লাভ? সত্য না যাই না মিথ্যা তথ্য দেওয়া কি লাভ?
এগুলা কখনো সফল বয়ে আসে না ভাই। একটা বার রকিম তোমাকে বলছি, একটা বার চিন্তা করে দেখো, তোমার এই ভাই তোমাকে খেদমতে কোনো ত্রুটি দেখা দিছে? এরকম একটা ভাইয়ের নামে গিয়া আজে বাজে মানে মতলব তৈরি করছো, কি লাভ পাইছো ভাই? অন্যান্য মানুষ তো অনেক সময় বকা দিত, পরে আমি বকা দিই নেই, শুধু দোয়া করছি তুমি যাতে হেদায়াত পাও, কোনো মানুষের সাথে যাতে বিশ্বাস নিয়ে খেলা না করো। আমি হয়তো বা তোমার মুখ দিয়ে কিছু বলি নাই, কিন্তু আমার এই আত্মা থেকে তোমার নামে অভিশাপ যেতেছে, যতই ধরে রাখি না কেন। ভাই সবথেকে বড় কথা কি শোনো, যেদিনকে আমি একটা ঝড়ো হাওয়ার মধ্যে পড়া যাই, আমার সাথে সবাই গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছে, আমি নিজেও 2টা গুলি খেয়েছি, এই ভিডিওগুলো আমি সবাইকে লাইভ দেখাইছি। সেদিনকে আমার মৃত্যুবরণের কথা, কিন্তু আমি এখনো জীবিত আছি, এই জন্য মহান রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। তাই কখনোই কাউরে নিয়ে খারাপ কিছু চিন্তা ভাবনা করি না। শুধু এই ফেসবুক জগতে, অনলাইন জগতে শুধুমাত্র একটা ছেলের নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে মোহন মিয়াজির নিয়ে আমি বলতাম না। মোহন মিয়াজি কত পরে আমি বলছি বলেন। এই ছেলেটা যখন বাংলাদেশে গেছে আমাকে ফোন দিছে, আমার সাথে কথা হইতো, আমি বলছি ভাই মোবাইল দুটা দিয়ে দিও, ও মোবাইল দুটা দেয় নাই, না দেওয়ার কারণে কিন্তু আমি লাস্টে প্রকাশ করতে বাধ্য হয়েছি, শুধুমাত্র এই ছেলেটার নামই আমি বলছি। যাই হোক, একটা মানুষের জীবনে অনেক কিছু আসবে যাবে, এটাই মানুষের জীবন। তো বাংলাদেশের জনগণ, আপনারা আমাকে দয়া করে ভুল বুঝবেন না, ঠিক আছে? কোনো প্রমাণ ছাড়া, কোনো প্রুফ ছাড়া তারা কথাবার্তা বলে, আসলে তারা প্রমাণ দেব, প্রুফ দেব, আমার কোনো সমস্যা নেই, আমি মাথা ব্যথা নিব, কারণ আমি সত্যর কাছে মাথা নত করতে জানি, মিথ্যার কাছে না। এই যে দেখেন আরেক ভদ্রলোক মেহেদি, যার পাও নাই, এই মেহেদি ছেলেটা আমার নামে অনেক বদনাম ছড়াইছিল, আপনারা শুনছেন। হ্যাঁ, একটা প্রমাণ দিতে পারছে, মাত্র একটা, যে আমি কাউকে সেনাবাহিনীর কাজে অংশগ্রহণ করতে সাহায্য করছি, এরকম কোন একটা প্রমাণ দেখাইতে পারছে? পারে নাই। অথচ আমার নামে বদনাম ছড়াইছে। এই মেহেদি কিন্তু পরবর্তীতে আমার কাছে মাপ চাইছে। আমি ওর বিরুদ্ধে যে 2টা ভিডিও তৈরি করছি, আমি নিজে ডিলিট করছি, ওর পেজ থেকেও আমার ডিলিট করে দিছে। যাই হোক, সবশেষে আমরা দুজন আর কোনো কাদা ছোড়াছড়ি করি নাই। কিন্তু এই মেহেদি ছেলেটা ভিতরে অত্যন্ত জিত নিয়ে রাখছে, নিজের থেকে কিছু করতে পারে না। এই যে রকিম, এই ছেলেটারে দিয়া গুটি পাকায়, আবার ওই যে মোহন মিয়াজির দিয়া গুটি পাকায়। দেখেন, একটা আমার নামে কোন একটা বাজে ভিডিও আসলেই তারা আগে দেয় শেয়ার, তারা একজন আর্মি পার্সন, তার আগে শেয়ার দেয়। আমি কজনের ভিডিও শেয়ার দিছি বলেন? আমার ভিডিও শেয়ার দেওয়া প্রয়োজন পড়ে না। যাই হোক, যারা আমাকে কমেন্টস করতেছেন, আপনারা যদি পারেন একটু পরে করেন কমেন্টস, কারণ এটা আমার মনের একটা আবেগ, মনের এক অনুভূতি আপনাদের সাথে আমি প্রচার করতেছি ভাইয়া, বিশ্বাস করেন, এটা আমার মনের অনুভূতি আর কিছু না। তারপর গেল, এবার আসি দ্বিতীয় অপশনে। আমাকে অনলাইন প্ল্যাটফর্মে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, এই 4টা অপশনেই যিনি কিনা সবচেয়ে বেশি আমার নামে বদনাম ছড়াইছে, তাকে আপনারা চিনেন, রাজন অন দা গো। এই ছেলেটা আমার নামে অত্যাধিক মিথ্যা কথা বলছে, প্রচুর পরিমাণ মিথ্যা কথা বলছে। হ্যাঁ, ও বলছে কোম্পানি থেকে নাকি হাজার মানুষ আমার মাধ্যমে আসছে, আমি নাকি 2 নম্বরই করছি, এই ধরনের মিথ্যা তথ্য ছড়াইছে। পরবর্তীতে কি হয়েছে দেখছেন? পরবর্তীতে ও নিজেই সেনাবাহিনীতে ঢুকছে। আমি তো আলহামদুলিল্লাহ নিজের সবসময় সৎ মনে করছি, সৎভাবে চলছি, পিছনে তাকানোর সুযোগ দেই নেই।
আলহামদুলিল্লাহ আপনাদের সামনে এখনো আমি জীবিত আছি, ঠিক কিনা? মৃত্যু থেকে, বম থেকে বাঁচছি, ড্রোন থেকে বাঁচছি, মিসাইল আক্রমণ থেকে বাঁচছি, তারপরে কি গুলি থেকেও বাঁচছি। আপনারা কিন্তু সব দেখছেন, আমি গুলি থেকেও বাঁচছি আলহামদুলিল্লাহ। পিছে তাকানোর আমার সময় নেই, হয় মরমু না সামনে বাড়ামু, দুইটার একটা, সেটাই আমি করছি। আর এরা মিথ্যা ছড়াইছে, প্রত্যেকটা বাঙালিরাই অর্থের লোভে সেনাবাহিনীতে যোগদান করে। হ্যাঁ, আর এই মিথ্যার জন্য আল্লাহ তাআলা এরুম এক খেলোয়াড়, আমি ঘরে যখন বসে থাকি তখন নীরবে নীরবে ভাবি যে আল্লাহ বিশাল বড় খেলোয়াড়। আল্লাহ তাআলা যারা মিথ্যা কথা বলে তাদেরকে জটিল আকারে শাস্তি দেয়, জটিল আকারে। এই যে দেখেন রাজনন্দাগো নিখোঁজ, একবারে নিখোঁজ। আরো কতটি পোলাপাইন আছে এগুলো নিখোঁজ। স্বয়ং এই যে মেহেদী হাসান রে দেই বলি, মেহেদী মিথ্যা ছড়ায়, প্রচুর পরিমাণ মিথ্যা ছড়ায়। ওর অবস্থাটা দেখেন, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। আর এই ছেলেটা, এই যে ব্রাহ্মণবাড়িয়ার একটা ছেলে আছে, ওর নামটা কি জানি, আমার আসলে মনে নাই। এই ছেলেটারে এই রাজনের মাধ্যমে আনাইছে। এই রাজনকে এই মেহেদী যোগদান করাইছে সেনাবাহিনীতে। আর এই মেহেদীর ভিডিওগুলারে তৈরি করতো রাজন। দেখেন কত বড় একটা পলিটিক্স। মেহেদী আমাকে পচানোর জন্য তখন রাজন ছিল মস্কোতে, কোম্পানি থেকে পালাই আইছে। মস্কোতে থাকতো এক বাসায় থাইকা, ওই আপনার ছোটখাটো কাজকর্ম করতো। তো সেইভাবে করতো কি, মেহেদী ভিডিও তৈরি করতো আর মিথ্যা কথা বানায় ওর কাছে দিত। ও আবার করতো কি, ওই ভিডিও তৈরি করে ওর উপর একটা সারাংশ তৈরি করতো, সারমর্ম তৈরি করতো, তারপরে লেকচার আর বক্তৃতা দিত মেহেদী। ইয়া ওই যে রাজনন্দা গো, এরা দুজন অত্যাধিক বন্ধু ছিল, খুব প্রিয় বন্ধু ছিল। আপনারা দেখেন মেহেদীর পোস্টে যান, রাজনেরই পাইবেন, আবার রাজনেরটায় যান, মেহেদীরটা পাইবেন, এই দুজন। পরবর্তীতে এই রাজন রেই এই মেহেদী মিথ্যা কথা বলছে যে তুমি আসো, তোমার আমি একটা ভালো জায়গায় পোস্ট করে দেবো। এইভাবে করছে। এই রাজন ছেলেটারে এই মেহেদী নিয়ে আসছে। আবার ওই রাজন আবার করছে কি, ওই যে ব্রাহ্মণবাড়িয়া যে ছেলেটা, ওই ছেলেটারে আবার রাজন নিয়ে আসছে। এরা দুজন একসাথেই থাকতো আর কি। ও ছিল স্টুডেন্ট আর ও কোম্পানি থেকে পলায়া ওর বাসায় থাকতো। তো এইভাবে এই যে ক্ষতিগুলা করছে, এগুলা সব মেহেদী করছে। আমি বাস্তব প্রমাণ যেটা দিছি, আমার কথা বিশ্বাস করেন চাই না করেন দেখার বিষয় না, আপনারা শুধু ক্যালকুলেশন করবেন যে বিষয়টা কি। রাজন মেহেদীর ভিডিওগুলো তৈরি করে ইউটিউবে ছাড়তো, ফেসবুকে ছাড়তো। আবার এই রাজন রে আবার মেহেদী নিয়ে আসছে সেনাবাহিনীতে। আবার এই রাজন আবার করছে কি, ওই যে ব্রাহ্মণবাড়িয়ার ছেলেটা নিয়ে আসছে, আর এই দুইটা ছেলেরই নিয়ে আসছে কে, এই মেহেদী। আল্লাহ তাআলা দেখেন শয়তানরে জটিল শিক্ষা দেয়। সারা জীবনের জন্য ল্যাংরা মেহেদী নাম খেতাবি হইব। অহংকার করে বলি না ভাই, আমি তো বলছি আমি মারা গেছি অনেক আগে। মিথ্যা নিয়ে থাকুম না, ডাইরেক্ট সত্য কথা কমো, যদি মৃত্যুবরণ করি কোনো সমস্যা নেই। তো এইভাবে এই কাজগুলা করছে। দেখেন আরেকজনের নামে বদনাম ছড়াইয়া নিজের ভাইদেরকে নিয়ে আসে সেনাবাহিনীতে। এই হচ্ছে মেহেদী। মেহেদী আনছে রাজনকে, রাজন আনছে আবার ওকে। এটা জাস্ট আমি ক্যালকুলেশন করে বলছি। কিন্তু মেহেদীও যে রাজনও নিখোঁজ, আবার ওই যে ব্রাহ্মণবাড়িয়ার ছেলেটার নাম কি আমি জানি না, ওই ছেলেটাও নিখোঁজ। ঠিক আছে, যেহেতু আমি বাস্তবতা দেখছি, আমি যতটুকু বাস্তবতা দেখছি এর অর্ধেকও মেহেদী দেখে নাই। মাত্র 9 দিন ডিউটি করছে, মাত্র 9 দিন। তারপর আর পাউটা উইরা যায় 10 দিনের মাথা। তারপর তো শুধু মেডিকেল মেডিকেল মেডিকেল, বুঝতে পারছেন? যাই হোক, ওই যে এক ভাই রাখছে, ও ভালো কথা, রাজন ছেলেটা মস্কোতে আইসা কোম্পানির টাকা পাঠাইতো। এদেশে তো ব্যাংক থেকে টাকা পাঠানো যায় না বাংলাদেশে, সেইভাবে অনেক মাসের টাকা মেরে গেছে রাজন। আল্লাহ কত বড় খেলোয়াড়, মানুষকে এরম ভাবে শিক্ষা দেয় যেটা কিনা জীবন দিয়া দিতে হয়। ওরে বিশ্বাস করতো কোম্পানির মানুষ, ওর কাছে টাকা পাঠাইতো। ঠিক আছে, সেই টাকা করতো কি, এই যে মেহেদী আর এই রাজন, এই দুইটা ছেলে একত্রিত হয়ে টাকাগুলো পাঠাইতো। রাজন আবার এসে অবৈধ, মানে ওর কোম্পানির ভিসা নেই। আবার মেহেদী সেনাবাহিনীতে চাকরি করে, মেহেদীর অ্যাকাউন্ট বড়। যারা সেনাবাহিনীতে চাকরি করে তাদের অ্যাকাউন্টটা বড় হয়, তাদের বেতন বেশি, তাই সরকার থেকে তাদের অ্যাকাউন্টের লিমিট বাড়ায় দেয়।
3 মিলিয়ন থেকে 6 মিলিয়ন লেনদেন করতে পারে এক মাসে, সেনাবাহিনীতে চাকরি করে। তো এই রাজন করতো কি, এই মেহেদির সাথে বন্ধুত্ব করছে। বন্ধুত্ব কইরা রাজন যাদের টাকা পাঠাইতো ওই টাকাগুলা সরাসরি মেহেদির অ্যাকাউন্টে নিত। মেহেদির ওই অ্যাকাউন্ট থেকে আবার করতো কি, ওই টাকাগুলারে যাদের কাছ থেকে ডলার কিনতো তাদেরকে পাঠাইতো। আর ডলারগুলো নিত কি মেহেদি। মেহেদি নিয়ে ওই টাকাগুলো আবার বাংলাদেশে ডলারটা ট্রান্সফার করতো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। এইভাবে ওদের দুজনের একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়, অত্যাধিক বন্ধুত্ব তৈরি হয়, মানে একজন আরেকজনের ছাড়া বাঁচতে পারবে না এরকম বন্ধুত্ব। আমি নিজেও খুশি হয়েছি, যাক ওরা যেহেতু অনেক ভালো বন্ধুত্ব হয়েছে, আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নেই। এইভাবে করতে 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 বহুত মানুষ, কোম্পানির মানুষ টাকা দিছে রাজনের কাছে। রাজন এই টাকাগুলো মেরে নিয়ে গেছে। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন রয়ে গেল, যেহেতু আমি ভিডিওটা তৈরি মানে লাইভে এসে বলতাছি, যদি আমার এই কথাটা সত্য হয়ে থাকে, যারা মেয়েদের টাকা দিচ্ছেন রাজনকে, যারা রাজনকে টাকা দিচ্ছেন, আপনারা অবশ্যই কমেন্টস করে জানা দিয়ে যাবেন যে ভাই আমি একজন ভুক্তভোগী, আমি এই টাকাগুলা রাজনকে দিছিলাম। যদি অনেকে তো আমাকে ফোন দেন, আপনারা সরাসরি কমেন্টস এসে করবেন প্লিজ, ঠিক আছে? আচ্ছা, যাতে আমার এই ধারা ভাষ্যকরটা যাতে সত্য হয়, যাতে আপনাদের সাথে তারা যোগাযোগ করে জানতে পারে। তো এইভাবে দুজনের বন্ধুত্ব তৈরি হয় এবং এইভাবে করে কি রাজনকে নিয়ে আসে সেনাবাহিনীতে। আবার রাজন যার রুমে ছিল, ওই যে বিবাড়িয়ার স্টুডেন্ট ব্রাহ্মণবাড়ি, ওর রুমে ছিল ওরা একসাথেই। ও আবার করে কি এক বন্ধুরও নিয়ে আসে, ও আবার আরেক বন্ধুরে নিয়ে আসে। কিন্তু দুর্ভাগ্যক্রমে ওরা দুইজনই মানে জীবিত আছে কিনা মারা গেছে তথ্যটা নাই, আমার কাছে কোনো ব্যাস নাম্বার নাই। যদি ব্যাস নাম্বার থাকতো আমি বের করে ফেলাইতাম। তাই আর আমি এই বিষয়ে যাইতেই চাই না। সবচেয়ে বড় কথা জানেন, বাঙালির যদি আপনি সাহায্য করতে চান না, আপনি নিজেই বিপদে পড়ে যাবেন, আপনার লাস্টে অপরাধী বানায় ফেলাইব। আর আমি মূলত মেহেদি এই দেশের জন্য আইসা ওর পাউটা বমে উড়ে গেছে গা, এই জন্য আমি আন্তরিকভাবে ওর প্রতি কৃতজ্ঞতা করি। ওর সম্মান সবসময় থাকবে রাশিয়াতে। হ্যাঁ, ছেলেটার মুখ থেকে অনেক মিষ্টি মিষ্টি ভালো ভাষা ব্যবহার করে, কারো ক্ষতি করার চেষ্টা করে না, কিন্তু কি করবে, ওই যে ভুল, ও নিজে সেনাবাহিনীর ভয়াবহতা তো দেখে নাই, বাস্তবটা কি দেখে নাই। আইনা চিন্তা করছে ঢুকাইয়া দেই, এই যে ঢুকাইছে, এই ঢুকাইতেই পুরাটা নিখোঁজ। যাই হোক, এই যে আমি ভিডিও করছি, এটা তো মনে করেন আবার মেহেদি দেখে আজে বাজে কমেন্টস করব। তবে যাই হোক, আমি যেই কথাগুলো বলছি এটা আমার চিন্তাধারার সাথে আমি মিলাইছি, এই তথ্যগুলোকে আমি সংগ্রহ করছি, তারপর কথাগুলো বলছি। এখন ও যা খুশি তাই কোক, কোনো সমস্যা নেই, কারণ আমি সত্য নিয়েই থাকবো। যা বলুন সত্য বলুন, মানুষ যাতে বুঝতে পারে। তবে আমি চাই না যে আমিও একজন সৈনিক, ও একজন সৈনিক, আমরা কাদা ছোড়াছুড়ি করি, এটা আমি চাই না। আমি শুধু চাই যে বাস্তবটা মানুষ জানুক। আর এমন একটা পর্যায়ে আসছে, এই মেহেদি, এই রাজন, এই মোহন মিয়াজি, এরা পরিকল্পনা কইরা, ওই যে আপনার যে ছেলেটার নাম রকিম, হ্যাঁ, যে কিনা আমার নাম এখন ভিডিও তৈরি করছে, বর্তমান নেট দুনিয়া ভাইরাল হয়েছে, হ্যাঁ, এই তিনটা মানুষ এই ব্যক্তিদের দিয়ে আমার বাসায় পাঠাইছে। ওরা জানতো যে সোহেল ভাই অনেক ভালো একজন মানুষ, কেউ তার কাছে গেলে সে অত্যাধিক সম্মান শ্রদ্ধা করে। এই সুযোগটা নিয়ে তারা আমার বাসায় আনছে। বিশ্বাস করবেন না ভাই, আমার কাছে যদি নতুন কেউ আসে না, আমি অত্যাধিক মানে করি, আপ্যায়ন করি। আমার ভাষার বাইরে আমি আপনাকে ইচ্ছা করলে রেস্টুরেন্টে খাওয়াইতে পারি, কিন্তু ওইটা তো আসলে মজা হয় না, ভালোবাসা জমে না। তাই আমি নিজে বাজার থেকে যে কোনো বড় মাছ কিনে আনি, বড় কিছু কিনে আনি, নিজে পাক করে খাওয়াই, যাতে সে এটা স্মরণ করে মৃত্যু পর্যন্ত। আর আমি মূলত এরকমই একজন মানুষ, ঠিক আছে? কিন্তু মানুষটার আমি এত কিছু করছি, মানুষটা কিনা আমার নামে ভালো প্রশংসা করছে, লাস্টে দিয়া ভালো কিছু বলছে, আমি একজন ধার্মিক মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ, এটাও বলছে। আবার আমার নামে বদনাম করছে। যে বদনাম যদি ভালোই হই, তাহলে বদনাম কেন করলি রে ভাই? কেন বদনাম করবি? আসলে কি মানুষ টাকার জন্য আর ভিউ পাওয়ার জন্য আর ফলোয়ার্স বাড়ার জন্য তারা মিথ্যা নিয়ে পছন্দ করে বর্তমান। আর সবচেয়ে বেশি বাঙালিদের মধ্যে পাইবেন। যাই হোক, আসেন এবার আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। ভাই, আপনি দেশে আসবেন কবে? খুব তাড়াতাড়ি। শিউলি সামাদ্দার, চমৎকার লাগে সবসময়, ধন্যবাদ। আপনি জি ভাইয়া, বলছি খুব তাড়াতাড়ি আসবো।
ফেসবুকে এক কমেন্ট বারবার করবেন না, তাহলে আপনাদের রিস্ক কমে যাবে। আজকে অনেক আলোচনা করছে, আল্লাহ জানে আগামীকালকে মেহেদি কোন ভিডিও করে। যাই হোক, মেহেদি আসলে আমি যে কথাগুলো বলছি কথাটা সত্য, আমি প্রমাণও দেখাইছি। তুমি ইদানিং তুমি নিজে কথা বলছো আর সেই কথাগুলো তার কাছে দিছো, এই ভিডিওগুলো কিন্তু বাংলাদেশে সবাই জানে, সবাই দেখছে। আর আমার আলোচনাটা যে একবারে মানে একটা আলোচনার মানে সত্য একটা ধারাবাহিক যে আমি বিবরণ দিছি, এটাই সত্য ভাই। এমডি মুজাহিদ ভাই, আপনি আহত হয়েছেন কালকে নিউজ দেখলো যে, ও মিথ্যা কথা ভাই। সাইদুর রহমান, হাসান ভাই কোথায়? এই তো আছে, উনি আমার আপ্যায়নে আছে কালকে পর্যন্ত, ইনশাল্লাহ কালকে পর্যন্ত। আমি বলছি ভাই আপনি যায়েন না, আর 2টা দিন থাকেন। কথা ভাই না থাকা যাইব না, উনি আবার মস্কোতে ওনার পরিবারকে আনবে, তো ওনার পাসপোর্ট টাসপোর্ট সব ওকে, এখন ওনার পরিবার আনবে, সরকার থেকে লোন নিবে, তারপরে এখানে তিনি ফ্ল্যাট কিনবে, ঠিক আছে। তা আমি বলছি ভাই আসেন আমরা আমার সাথে মিলাজিলা করেন। কয় না ভাই আমি মস্কো থাকবো। এটা সবার যার যার ইচ্ছা আর কি। তবে উনি অধিবাসী হচ্ছে রুস্তবের বাসিন্দা। বাংলাদেশে এরকম আপনি যে দেশে থেকে আপনি পাসপোর্ট পান, পাসপোর্টের একটা আছে না, সেম এই দেশে এরকম। বেলারুশ থেকে কি কোনো দেশে যাওয়া যাবে ভাইয়া? এখন খুব কঠিন। আলাউদ্দিন আহমেদ সোহেল ভাই ভালো আছেন? জি ভাই। কালাম আজাদ ভাই, কি করবো ভাই, মনে দুঃখ করে একটা কমেন্টস করছি দেখবেন, শুধু ধন্যবাদ জানাইছি আর কিছু না। এটাই একজন ভালো মানুষের গুণাগুণ। যারা আমাকে ভালোবাসে ইতিমধ্যে ওরা প্রচুর পরিমাণ রিপোর্ট মারছে, প্রচুর পরিমাণ। হানিক মোল্লা ভাইয়া বাংলাদেশে কবে আসবেন? খুব তাড়াতাড়ি। রাজনন্দা গো ভাই কি বেঁচে আছেন? ভাই ও সম্পূর্ণ নিখোঁজ, ওর কোনো খোঁজ খবর নাই। তো এই বিষয়টা আমি আরো 2 মাস পরে 100% শিওর হবো। ওর কোনো ব্যাচ নাম্বার আমার কাছে নাই, থাকলে আমি এটা বের করে ফেলাইতে পারতাম। রাজেন্দ্র তো ঢুকাইছে মেহেদি, তো মেহেদির কাছে আমার তথ্যটা আছে, ও জানে, কিন্তু সরাসরি বলতে পারতাছে না। যদি বলে তাহলে সবাই বুঝা ফেলাই, বলছে তুই কিভাবে জানোস, এই জন্য মুখটা প্রকাশ করে না। ও জানে, ও বাস্তবতা জানে। ভাই কেমন আছেন? দেশে আসবেন না স্যার? কবে আসবেন? ইনশাল্লাহ ভাই অনেক তাড়াতাড়ি আসবো। আমি তো বেলারুশ আছি 3 মাস ধরে ভাই, যদি সুযোগ পান ইউরোপ চলে যান, যদি এরকম কোনো সুযোগ থাকে আর কি। ভাই আপনার মতন ভালো মানুষ হয় না। ধন্যবাদ ভাই। অ্যালেক্স মাহিম মাল, আমি সবসময় আপনার ভিডিও দেখি। ধন্যবাদ প্রিয় ভাই। মানুষ তার স্বপ্নের সমান বড়। আসলে স্বপ্ন দেখি এখন পরিবারকে নিয়ে এখানে ছোটখাটো একটা বাড়ি করব, ছোটখাটো ভাবে জীবনযাপন করব। আমার মেয়ে 2 জন, তাদেরকে দেশে ডক্টর বানাবো। বয়স তো মোটামুটি হয়েছে, 38 শেষ, 39 পড়ছি। কখন মারা যায় জানি না। 2 জন মেয়েকে রাইখে গেছি। আমার স্ত্রীকে বলি একটাই কথা, যে তুমি ওদেরকে ডক্টর বানাইবা। কারণ কি জানো, বাংলাদেশের মানুষগুলো অত্যন্ত গরিব। অনেক নারী সিজারের অপারেশনে মারা যায়, টাকার অভাবে সিজারের অপারেশন করতে পারে না। তাই তুমি ওদেরকে নারী বিশেষজ্ঞ, স্ত্রী বিশেষজ্ঞ ডক্টর বানাইবা, সম্পূর্ণ ফ্রিতে। রাশিয়া থেকে স্পেশাল দক্ষ বানায় নিয়ে যাইবা, মেডিকেল ডক্টর। ও যাতে কোনো সরকারি হাসপাতালে জব না করে, ও যাতে নিজে সরকারের কাছ থেকে লোন নিয়ে একটা হাসপাতাল তৈরি করে, এবং এই হাসপাতালে যাদের অর্থর ক্ষমতা নাই, হ্যাঁ, যাদের অর্থ নাই, যাদের চিকিৎসার অভাব, তাদেরকে যাতে ও বিনামূল্যে এই চিকিৎসাটা দেয়। যদিও ওর লস হয় হোক, কিন্তু বাংলাদেশের মানুষ যাতে এটা বলে যে এই সেই সোহেল সর্দার নীরব রাশিয়ান আর্মি ছিলেন, অত্যন্ত সাহসী ছিলেন, অত্যন্ত
ভালো মনের মানুষ ছিলেন, তার মেয়ে এই কাজটা করবে এটাই স্বাভাবিক। মানুষ যাতে এই কথাটাই বলে, আমি এই কথাটা সবসময় আমার স্ত্রীর কাছে বলি যে তুমি এই কাজটা করবা। আর অবশ্যই আপনারা সবসময় দোয়া করবেন যাতে আমার দুইটা মেয়ে এই দেশ থেকে উচ্চ ডিগ্রি অর্জন করে ডক্টরি পেশায় একজন স্পেশাল নারী বিশেষজ্ঞ ডক্টর হয়, বাংলাদেশের নারীদেরকে যাতে সঠিক চিকিৎসা দিতে পারে। হ্যাঁ, এই দোয়াটা আপনারা করবেন। বাঁচি বা মরি, মানুষ তো আমি, মরতে হবেই। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। আমি আপনি সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করুন, কিন্তু আমাদের রেখে যাওয়া এই সম্পদগুলো যাতে মানুষের স্বার্থে কাজ করতে পারে, এটা যাতে কার্যকর হয়, প্রত্যেকটা মানুষ যাতে ভালো কাজ করতে পারি, এই বিষয়ের উপরে প্রত্যেকের জন্য দোয়া করবেন। ওই যে আপনি যে এসএমএসটা করছেন ভাই, হইতে পারে বাংলাদেশের দেখবেন এক সমাজের মানুষ আছে, এইটা আবার আরেকজনের বিরুদ্ধে কথা বলা হয়ে যায়। এক সমাজের মানুষ আছে, সে তার স্ত্রী সন্তানকে মেডিকেল চেক আপ করানোর জন্য নারী ডক্টর খোঁজে, সিজার অপারেশন করার জন্য নারী ডক্টর খোঁজে, অথচ গিয়া দেখেন তার সন্তানরা কি, তার মেয়ে হয় কোনো ব্যাংকার, তার মেয়ে না হয় কোনো টিচার। আপনি এখন মেয়ে ডক্টর খুঁজতেছেন, আপনার উচিত ছিল আপনার ঘরের মেয়েটারও ভালো একজন ডক্টর বানানো, তাহলে আপনার একটা মেয়ের মাধ্যমে 10টা মেয়ে মানুষ চিকিৎসা নিতে পারত। রাশিয়া ফ্লাইট, ওকে ভাইয়া, সমস্যা নেই, আমার জিমেইলে ফোন করবেন। হ্যাঁ, আর আমার বিরুদ্ধে যে আজে বাজে মন্তব্য করছে তাকে হেদায়েত করুক, আমি এটি দোয়া করি। আর আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা এই বিচার করবেন। জি জি, হাবিব ইবনে আওয়াল ভাই, আপনি ঠিকই বলছেন। জি, জীবনটা অনেক সুন্দর, পৃথিবী অনেক সুন্দর। জি ভাই, আব্দুর রহিম, দোয়া রইল। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, বর্তমানে বাংলাদেশ অবস্থা খুব খারাপ। হ্যাঁ, এটা সত্য বলছেন ভাইয়া। রাশিয়ান মেয়ে বিয়ে করলে ভাই, এখন এক সময় রাশিয়ান মেয়েদেরকে বিয়ে করে নাগরিকত্ব নেওয়া একবার সহজ ছিল, কিন্তু বর্তমানে এমন একটা কঠিন আকার দাঁড়াইছে যে রাশিয়ান মেয়েরা অর্থের লোভে দিন দেশে ছেলেদের বিয়ে করে, ওরা আবার 3 মাস বা 6 মাস পরে ডিভোর্স করে দেয়, কিন্তু সে সিটিজেন এবং নাগরিকত্ব পায়। এটা রাশিয়ান সরকার বুঝা ফেলাইছে। রাশিয়ান সরকার কিন্তু কম চালাক না, এই নাগরিকদের সমস্ত বিষয় কিন্তু তারা দেখে। তখন তারা করছে কি, এরকম একটা নিয়ম করছে, যদি আপনি রাশিয়ান মেয়ে বিয়ে করেন, আপনি নাগরিকত্ব আবেদন করতে পারবেন না। আপনার মিনিমাম 2 জন সন্তান থাকতে হবে, আর এই 2 জন সন্তানের বার্থ সার্টিফিকেট থাকতে হবে। এই বার্থ সার্টিফিকেট নিয়ে তারপরে আপনার নাগরিকত্ব আবেদন করতে হবে। এই যে 2026 সালের ফেব্রুয়ারিতে এই নিয়মটা চালু হয়েছে, এখন আর কেউ পারে না। বুঝতে পারছেন, এখন আর নাগরিকত্ব নেওয়া যায় না। আর আপনি চাইলেই একটা রাশিয়ান মেয়ে বিয়ে করতে পারবেন, আপনি চাইলেই। রাশিয়ান মেয়েরা পুরুষ, মানে পুরুষ ভক্ত, অনেক সুন্দর মেয়ে কিন্তু পুরুষ ভক্ত। আপনি একটু হাই হ্যালো করে শেষ, আপনি বিয়ে করতে পারবেন, কিন্তু নাগরিকত্ব পাইতে হইলে ওই যে 2 জন সাউ বানাইতে হইব, বুঝছেন? হযরত আলী ভাই, স্বাগতম। এই ব্যক্তিটা আমার এতটাই ফ্যান, যিনি কিনা আমার একটা লাইভও মিস করে না। জি ভাই, এর ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো রাস্তা নাই। হ্যাঁ, আর আপনি যদি জীবনরে ঝুঁকিপূর্ণ করেন, মৃত্যুর সার্টিফিকেট হাতে নিয়ে যদি আপনি রাশিয়ান সেনাবাহিনীতে অংশগ্রহণ করেন, যদি আপনি চাইতে পারেন, তাইলে আপনার পুরো পরিবার সহ নাগরিক প্লাস ভাতা, প্রতি মাসে মাসে ভাতা। তবে ভাই,
এরকম খুব কম হয়েছে, বেশিরভাগ মানুষই মৃত্যুবরণ করছে। তাই এই যুদ্ধে কেউ অংশগ্রহণ করেন না প্লিজ। সোহেল সর্দার নীরব প্রত্যেকটা জেনারেশনের কাছে আবেদন করতেছি যে আপনারা কখনোই এই সেনাবাহিনীতে যোগদান করবেন না। মৃত্যু 90%। হজরত আলী পাঠান ভাই, বিয়ে একটা করে ফেলুন ভাই। যখন আমি শূন্য পকেটে ছিলাম, বিশ্বাস করবেন, শূন্য পকেটে একটা পুরুষের কি অবস্থা হয়। আমার স্ত্রী আমার ছেড়া যায় নাই, তার মা তার চাপ সৃষ্টি করছে, ওরা ছেড়া দাও, ওর কি আছে। তখন আমার স্ত্রী নিরলঙ্কাশ ভাবে আমার পাশে ছিল। সেই কারণে আমি বললাম যে তোমার মা, তোমার ভাই, তোমার বাবা সবাই তোমারে কয় যে তুমি আমার ছেড়া দাও, আমার টাকা পয়সা নাই, তো তুমি আমার কি দেখে আমার পাশে রইলা। ও বলছে আপনার টাকা না থাকলেও কি হয়েছে, আপনার শিক্ষা ছিল, আপনার যোগ্যতা ছিল, আপনি একজন ভালো মনের মানুষ ছিলেন, একজন ধার্মিক ছিলেন, আমার দেখা সবচেয়ে ভালো মনের একজন ধার্মিক ছিলেন, তাই আমি আপনাকে ছাড়ি নাই। এই কথাটা এখন তো আমার অর্থ হয়েছে, অর্থ হওয়ার আগের কাহিনী। তো যে স্ত্রীটা সম্ভাব্য পরিবারের একজন নারী, অর্থের কোনো অভাব নাই, তারপরও যে স্ত্রীটা আমার শূন্য পকেটে আমার ছেড়া যায় নাই, আমি কি তারা ছাড়তে পারি? আমি মৃত্যুবরণ করলেও আমার স্ত্রীর আমি ছাড়ব না ভাই। হ্যাঁ, তবে মুসলিম ধার্মিক অনুযায়ী একটা পুরুষের যদি যোগ্যতা থাকে বা সামর্থ্য থাকে, সে যাতে একটা, দুইটা, তিনটা সে যাতে বিয়ে করে। হ্যাঁ, এটা আর কি মেয়েদের জন্য ভালো, কারণ যেহেতু সংখ্যায় বেশি। সেই ক্ষেত্রে আমার স্ত্রী যদি আমাকে অনুমতি দেয় যে ঠিক আছে, আপনি নিয়ম অনুসারে যেহেতু আপনার এখন সামর্থ্য আছে, আপনি আরেকটা বিয়ে করেন, যদি ওই অনুমতি পায় তাহলে বিয়ে করুন। এখন আপনি বলতে পারেন ভাই আপনি তো খুব লাইভে আছেন। না ভাই, বাস্তবতা ওইটাই, আমার সামর্থ্য আছে। হ্যাঁ, আর এরম মেয়েকে বিয়ে করুন যার সুন্দর রূপ দেখা না, যার দরিদ্র দেখা, যার অসহায়ত্ব দেখা, যাকে কেউ বিয়ে করতে চায় না, ওই মেয়েরই বিয়ে করুন। কারণ এখানে আমি বিয়ে করতেছি শুধু একটা মেয়েকে পাপ থেকে বাঁচানোর জন্য। ঠিক আছে, আমার স্ত্রী তো মাশাআল্লাহ সুন্দরী, তার পাশে আমার আর কোনো সুন্দরী মেয়ের কোনো প্রয়োজন নাই। রাশিয়ান মেয়েরা যতই সুন্দর হোক, তাদের আমার পছন্দ না। আমার শুধু পছন্দ তাকেই যিনি শূন্য পকেটও আমার পাশে ছিলেন। ঠিক আছে, একজন সত্যিকার হৃদয়ের মনের মানুষের এই কাজটাই প্রাধান্য পায়। সহজে কিভাবে নাগরিক হওয়া যায়, আপনার কি কোনো পথ জানা আছে? ভাইয়া, সহজে কিভাবে নাগরিক পাওয়া যায় পথ আমার আসলে জানা নাই, তবে আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি 5 মিনিট আগেও। আচ্ছা, অনেক অনেক বেশি ভালো লাগে আপনার ভিডিও দেখতে। সবসময় সাবধানে থাকবেন, সুস্থভাবে থাকবেন। এক ভাইয়া একটা যে শিউলি সামাদ্দার আপুটা একটা প্রশ্ন করছে যে প্রত্যেকটা ঘরে একজন করে মানে স্বাস্থ্যকর্মী মানে ডাক্তার থাকা প্রয়োজন। আমি আপনাকে সাপোর্ট করলাম। আমি আমার ঘরের 2জন মেয়েকেই ডক্টর বানানোর জন্য ইচ্ছা পোষণ করছি, এবং রাশিয়া থেকে উচ্চ ডিগ্রি নেওয়া যাবে, একজন নারীর বিষয় নিয়ে সে খুব দক্ষ হবে। একটা নারী যাতে সত্যিকারের চিকিৎসা পায় অল্প টাকার বিনিময়ে, এটাই আমার আশা। কারণ বাবা মা একসময় থাকে না, সন্তানরাই থাকে। যেহেতু আমি এখন বাবা, একসময় বাঁচবো না, ঠিক ওই সময় আমার মেয়েরাই আমার মৃত্যুর সময় আমার জীবিত রাখবে। সবাই বলবে ওই তো সোহেল সর্দার নীরবের মেয়ে, এর চাইতে বড় আর ভালোবাসা কি হইতে পারে। জি ভাই, বর্ণনা দিব, অনেক বর্ণনাই দিছে আপনাদেরকে। আমার স্ত্রী আমার লাইভটা দেখতেছে কিনা আমি জানি না, তবে আমার স্ত্রীর নাম হচ্ছে খাদিজা। এনএস বার ভুইয়া, মাশাআল্লাহ, আপনার মনে বলে বরকত দান করুক মহান আল্লাহ তাআলা। সবসময় ভালো থাকেন ও সুস্থ থাকেন, এটাই কামনা।
ধন্যবাদ প্রিয় ভাই। এমডি রিয়াজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমি কুয়েত থেকে আপনাকে দেখতেছি ভাই, এটা আমার জন্য অনেক সম্মানের। উইথ বুশরা আগে উঠে যায় ভাই। আমি অবশ্যই চাইবো আপনার সন্তান ডক্টর হোক, দোয়া থাকলো। দেখেন আমি জীবিত থাকি বা মৃত থাকি, আপনারা সাক্ষী থাকেন। আমার মেয়েরা বড় হয়ে একজন স্পেশালিস্ট কোনো সরকারি ডাক্তারখানা চাকরি করবে না, কোনো বেসরকারিতে না। আমার নিজের অর্থায়ন দিয়া শিবচর মাদারীপুরের ভিতর আমি একটি ডক্টরখানা তৈরি করব, মেডিকেল ফার্মেসি তৈরি করব। সেখানে গরিব আর অসহায় নাই, যার কাছে অর্থ নাই সে এই চিকিৎসা পাইব বিনামূল্যে। আর যার সামর্থ্য থাকবে সে সামর্থ্য অনুযায়ী চিকিৎসার ব্যয়ভার বহন করবে। ঠিক আছে? আর আমার স্বপ্নই এইটা, আমার মেয়ের এই কাজটা করবে। ভাই রাশিয়ার ছাত্র হিসেবে আসলে রাশিয়ান না জানলে ইংরেজিতে কাজ কাম পাওয়া যায় না ভাই। আপনি যখন ছাত্র হয়ে এখানে আসবেন, এখানে কাজের অনেক চাহিদা। আপনাকে যে কোনো জায়গায় আপনার কাজে নেবে তারা, তবে আপনার পারমিট থাকতে হবে। যদি স্টুডেন্ট ভিসা আসেন, ভার্সিটি থেকে পারমিট থাকতে হয় কাজের, 3 ঘন্টা 4 ঘন্টা, 1 বছর পর ফুল 10 ঘন্টা করে পাইবেন। কাকতেবিয়া ব্রাত, কেমন আছো ভাই? ইয়া অচিন নর্মাল ব্রাত, আমি অনেক ভালো আছি ভাই। আমার নাম রাজু, আমি আপনার ভিডিও দেখি, এই জন্য আমার নাম আপনার মুখে। এমডি রাজু ভাই, ধন্যবাদ ভাইয়া। আপনি যখন স্টুডেন্ট হিসেবে আসবেন, সর্বপ্রথম আপনাদের ল্যাঙ্গুয়েজ কোর্স হয়। শিউলি সামাদ্দার, মাদারীপুর আপনার বাড়ি ভাইয়া কোথায়? এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, দেখবেন আমার আগের ভিডিওগুলা, অনেক ভাইরাল হয়েছে। তারপরে বইলা দিই, আমার মাদারীপুর হচ্ছে আপনার পাঁচচর যেটা আছে, শিবচর থানা অন্তর্ভুক্ত। পাঁচচর একটা আছে, আর একটা চান্দরচর। তো ওইখানে দুটাই জমি কিনা, এখনো বাড়ি তৈরি করে উঠাই নেই। জয়দেব ভৈরব বাজার থেকে দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ। অ্যালেক্স মাহিম ভাই, আপনি রাশিয়া থেকে বের করতে পারবেন কিনা? ভাই আপনি রাশিয়ান। সজীব হোসেন, যদি আপনি স্টুডেন্ট ভিসা আসেন, আমি অবশ্যই আপনাকে সাহায্য করুন। অনেক অনেক বেশি ভালো লাগে আপনার ভিডিও দেখতে। সব সময় সাবধানে থাকবেন, সুস্থভাবে ইনশাল্লাহ। আপনার বাড়ি মাদারীপুর কোথায়? উইথ বুশরা, কত বছর হলো যাওয়ার? কাকদালা ব্রাত, ইয়া অচিন নর্মালা ব্রাত, ইয়ানে কি দেখছেন? মস্কো, я знаю. ভাই কুয়েত থেকে আপনাকে দেখতেছি এবং আপনার ভিডিওগুলো পাওয়া অনেকবারই দেখছি। এমন নতুন ভিডিওগুলো সবসময় দেখা হয়। শুনলাম তার মুখে আপনি নাকি নতুন করে কিছু লোক নেবেন বাংলাদেশ রাশিয়ায়, যদি নেন। আসলে রাশিয়াতে আনা একবারে সহজ, কিন্তু যেই ভিসাগুলো রাশিয়াতে আনা যায় সেই ভিসা নিয়ে আমি কাজ করি না ভাই। কারণ যদি আমি অসৎ কাজ করি, আজকে না হোক কালকে মানুষ জানবে, এতে আমার সম্মানহানি হইব। এই কাজটা আমি করি না। রাশিয়া থেকে ইউরোপে যাওয়া একেবারে সহজ, কিন্তু এখন বর্তমান রাশিয়ার সাথে ইউরোপের সাথে খুব দ্বন্দ্ব, তাই তারা বর্ডারে দেখলেই ঠোস, এখন কেউই কাজ করে না। অনেক মানুষ এই গেমটি থেকে মারা গেছে। ঠিক আছে, তাই আপনারা এই কাজটা করবেন না। ASM শাইখুল আজমি, আমি মস্কো থেকে দেখতেছি, আপনাকে নিমন্ত্রণ, যখনই আসবেন আমার এখানে চলে আসবেন।
এমডি রাজু ভাই, আপনাকে ভিলেনের মতো লাগে, তাহলে একটা কাজ করেন ভাই, একটা ছবির মধ্যে ঢুকায়া দেন। অভিনয় করতে পারো মাশাআল্লাহ, ভিলেনের অভিনয়, ভিলেনে তো কাজ করে আসছি। আপনার কথাগুলো খুব ভালো লাগে, ধন্যবাদ। ভাই, আপনি রাশিয়ার সেনাবাহিনী কেমন হলেন? আগে কি বাংলাদেশের সেনাবাহিনী ছিলেন নাকি? না ভাইয়া, বাংলাদেশে আগে কোনো সেনাবাহিনীতে ছিলাম না। চাইলেই দেশে আসতে পারবেন না, অসম্ভব। আগে আসতে পারতাম, যেহেতু আমরা রাশিয়ান পাসপোর্ট পাইছি, এখন এই দেশের একজন নাগরিক। যুদ্ধ বন্ধ হলেই আমরা এই দেশ থেকে বের হতে পারব। আপনি একজন ড্রাইভার, আপনি এই দেশে এসে গাড়ি চালাইতে পারবেন কিনা? আপনি ভাষা জানেন না, তাই আপনি পারবেন না। চেষ্টা করব, যোগাযোগ করবেন। স্পেসিবা ব্রাক, ধন্যবাদ। তোমাকে নিমন্ত্রণ, যেই আসতে চাইবা রাশিয়া থেকে আমার এখানে, সবাইরে নিমন্ত্রণ। জি এমবি রাজু ভাই, ধন্যবাদ। শাহবাজ, দুবাই আছি ভাই, ধন্যবাদ। আসলে বাংলাদেশের অনেক তরুণ সমাজ বহির্বিশ্বে প্রবাসী হিসেবে আছে, যারা আরবে আছে তারা অনেক কষ্টে আছে, আমি বুঝতে পারি। তারা অনেকে আমাকে SMS করে, ভাই সেনাবাহিনীর কাজে, সেনাবাহিনীর কাজে, কিন্তু আমি কাউকেই সেনাবাহিনীর কাজে সাহায্য করি না, কারণ এটা একটা ভয়াবহ মৃত্যুর ফাঁদ। বিশ্বাস করেন, এটা মৃত্যুর ফাঁদ। মোশারফ ভাই মাদারীপুর থেকে, কোথায় ভাইয়া মাদারীপুর? রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলি ভাই। আপনি বলতে পারেন, সমস্যা নেই, তবে আমরা যেহেতু বাংলাদেশি, বাঙালি ভাবে কথা বললে, SMS করলে সবাই জানতে পারবে আর কি। খুব ভয়ানক ব্যাপার। জি দাদা, তুমি কোনোদিন বাড়ি যেতে পারবে না? হ্যাঁ, আমি বাড়ি যেতে পারবো বলতে কি, এই যুদ্ধটা খুব দ্রুত সমাধান হওয়ার একটা রাস্তা আছে, যদি হয়ে যায় তাহলে আর কি। এখন রাশিয়ার নাগরিকদের উপর কঠিন চাপ, তারা এই অভ্যন্তরীণ থেকে কোনো, মানে যুবক 18 বছর বয়স হয়েছে, তারা কেউ বের হতে পারবে না রাশিয়ার অভ্যন্তরীণ থেকে। এখন আমরা তো নাগরিক, আমরা এই মামলা ফাইসে গেছি। ভাই কি জিম করেন? জিম তো ভাই ওই যে যখন মাইলের পর মাইল শুধু মনে করেন দৌড়ে আর হাইটে হাইটে গেছি, ওতেই আমি এমন হয়ে গেছি। আমার মেসেজ রিপ্লাইটা দিয়েন, অ্যালেক্স মাহিম, মাদারীপুর থেকে। মোশারফ ভাই, ধন্যবাদ। মাদারীপুর তো আমি যদি কখনো আসি সবার সাথে দেখা করব। যুদ্ধে জি ভাই 100% শেষ হয়ে যাব। ধন্যবাদ শিউলি সামাদ্দার। আমি নিজেও এইভাবে অনুরোধ করি। অ্যালেক্স মাহিমাল, শরিয়াতপুর আমার দেশের বাসা ভাইয়া, শরিয়াপুর। ওকে, ধন্যবাদ ভাই। মোশারফ ভাই শিবচর, শিবচর কোথায়? রাসেল দাওয়ান, ওয়ালাইকুম আসসালাম। খুব তাড়াতাড়ি চলে আসবো ভাই, যুদ্ধ আগে থামুক। ভাই খুলনা থেকে কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ ভাই, খুলনাবাসীদেরকেও জানাই শুভেচ্ছা। সাব্বির ভাই, হাই ভাই, হ্যালো, কই আছেন? আছি বাসাই। শিবচর, পাঁচচর, ওকে, পাঁচচরও আমার বাড়ি, সেখানে আমার পরিবার থাকে। তুমি কত ইয়ার থেকে আছো রাশিয়াতে? আমি টোটাল সৌদি আরবে ছিলাম 14 বছর, আর রাশিয়াতে আছি আমি আর কি 3 বছর শেষ পর্যায়ে। কার কার ফ্যাক আপনাকে দেখতেছে? কাজের ফাঁকে দেখতেছেন, ধন্যবাদ। টিডিকে মিল্টন, আমার দেশের বাড়ি ভাই, সবাই জানে।
মাদারীপুর আর কি। আপনাকে নিয়ে বানানো ভিডিও নিয়ে কিছু বলেন, বিগ ফ্যান। ভাই আমি এই বিষয়ে একদম শুরুতেই বলছি, যে ব্যক্তিটা এই কাজটা করছে ওর বিষয় নিয়ে আমি বলছি, অত্যন্ত কষ্টের সাথে বলছি। তাও আবার মোশাররফ ভাই অসংখ্য ধন্যবাদ। মাদারীপুর বাড়ি শিবচর, অবশ্যই দেখা হবে। পাঁচচর কোন জায়গা থাকেন? খুব কাছাকাছি, পাঁচচর গোলচক্করের সাথেই। আমাকে যেহেতু বড় ভাই ডাকছেন, আমি আপনাকে ছোট ভাই হিসেবে গ্রহণ করলাম। যুদ্ধ আসতে চায় না দাদা, যুদ্ধ অনেক ভয়াবহ। শুধু শুধু জীবনটা দিয়া যাইবেন, বুঝতে পারছেন? শুধু শুধু জীবনটা দিয়া যাইবেন। নাইম মজুমদার, সোহেল ভাই কেমন আছেন? আমি ফেনী থেকে বলছি। ধন্যবাদ ভাই। তোমারে এই রাশিয়া আগে উপরে উঠে যায় স্টুডেন্ট ভিসা এসে ভাইয়া ওরে খাইয়া দেবো নাকি ভাই? জি ভাই, ওরে পারলে একটু মানে শিক্ষা দেন। আমি খুব কষ্ট পাইছি, মন থেকে তো আর কিছু বকা দিতে পারি না, কিন্তু অনেক কষ্ট পাইছি, অনেক কষ্ট পাইছি। যে মানুষটা কিনা আমার নিমন্ত্রণে আইসা এই ভিডিওটা তৈরি করছে, কতদিন লাগাইছে বুঝেন। এবার ও আসছে 20-25 দিন, 1 মাস হয়ে গেছে। হ্যাঁ 1 মাস তো মনে হয় নাই, হ্যাঁ 1 মাস হয় নাই। সেই মানুষটাই কাজটা করছে। বেঈমান, স্বার্থপর আর মির্জাফর হিসেবে আমি ওরা খেতে দিলাম। আমি অনেকবার ফোন দিছি ওরে, হাতের নাম্বারে, রাশিয়ার নাম্বারে। ও ফোনটা রিসিভ করে নাই, পরবর্তীতে আমার ব্লক মেরে দিছে। বুঝতে পারছো? নিজের শরম, নিজের কাছে নিজে লজ্জিত হয়েছে। না ভাইয়া, কাজে যাব ভাইয়া রাশিয়াতে। ওকে, কাজই উত্তম। মোশাররফ ভাই ধন্যবাদ। ওর আছে ডরনোজের শুভর দাদাদের আন্ডারে, ওর একটা শিক্ষা দিয়া দিয়েন। দাদা তুমি রাশিয়াতে আসলে কিভাবে? আমি রাশিয়াতে একটা কোম্পানিতে আসলাম, সিনোপ্যাক, অনেক ভালো একটা কোম্পানি, বেতন খাওয়া দাওয়া সব বেটার ছিল। কিন্তু অর্থের লোভেই, বেশি টাকা ইনকামের জন্যই, আসলে পরিবারকে সুখী করার জন্যই এই যুদ্ধে আমি আসছি। এই বিষয়ে আমি অনেক ভিডিও করছি ভাই। সত্য বলতে আমার কাছে কোনো মানে লজ্জা লাগে না। যেটা সত্য ওটা বলতে একদিন তো লজ্জা লাগে না। হয়তো আপনার আমাকে বলেন শরম নাই, বলতে পারেন ভাই, ওইটাই সত্য। এস কে রিয়াজ ভাই অসংখ্য ধন্যবাদ। ওর বিচারটা আপনার উপর আমি ছেড়ে দিচ্ছি। ও কোথায় ক্লাস করে আসলে জানি না। ও ছিল আমার একজন ফ্যান ফলোয়ার। ও আমার কাছ থেকে অনেকবার জিমেইলে অনুরোধ করছে, ভাই আপনার নাম্বারটা হবে। তখন আমি ওকে জিমেইলে আমার নাম্বারটা দিই, যেহেতু স্টুডেন্ট, রাশিয়াতে থাকলে আমি সবার কাছে আমার নাম্বারটা দিই। তখন বলতো ভাই আমি আপনার সাথে দেখা করবো, আমি ভার্সিটি থেকে ছুটি নিছি, আপনার এখানে এসে থাকবো। আমি আসো। তারপর ওর প্রোফাইলটা খাইটা দেখলাম যে ও 60,000 ফলোয়ার্স। চিন্তা করেন সেলিব্রিটি, আচ্ছা আসো। পরবর্তীতে ইতিহাস করে দিছে আমারই। যাই হোক, ছেলেটা বিশ্বাসের সাথে বেমানি করছে, আর এই বিশ্বাসের ফলাফলও একদিন পাইব। কামরুল আহমেদ ভাই বরণেজ, হ্যাঁ ও বরণেজে থাকে। হ্যাঁ ভাই ঠিক বলছেন ভাই, ওর একটু শিক্ষা দিয়েন। রনি 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক বেশি ভালো লাগে আপনার ভিডিও দেখতে, সবসময় সাবধান থাকবেন। ঠিক আছে ভাই, এখন মোটামুটি অনেক সাবধানেই। অবশ্যই সাবধানে থাকবেন ভাইয়া, অবশ্যই। আপনাদের বাসায় বেড়াইতে আসবে যদি বাংলাদেশে আসি, যেহেতু আপনার বাড়ি মাদারীপুর। নুরাসমিন এস কে, আয়াতুল্লাহ এমডি আব্দুল শুক্কুর কেমন আছেন? জি ভাই ভালো আছি। তৌফিক শামীম, দাদা রাশিয়া তো তোমাকে পার মান্থ কত স্যালারি দেয় যদি একটু বলতে। এই বিষয়ে আমি অনেক ভিডিও দিছি, অনেক। আমি মূলত 2,20,000
রুবেলের কন্ট্যাক্টে ছিলাম, সরি 2,10,000 রুবেলের কন্ট্যাক্টে ছিলাম। পদ আর পদবীর কাছে লাস্টে বেতন র্যাঙ্ক বাড়ছে 2,40,000 রুবেল। আসলে যুদ্ধে টিকা থাকাটা অনেক বড় কঠিন। কোনো মানুষ যদি 1 বছর 2 মাস 3 মাস যুদ্ধে টিকা দেয়, তারা পদ দিয়া উপরে লেভেলে নিয়ে আসে। এখানে আসলে ভাষাটা বড় একটা ফ্যাক্টর না। আপনি ভাষা জানেন না, আপনার সাথে একজন ট্রান্সলেটর থাকবে, আর আপনাকে তো একা দিবে না যুদ্ধে, আপনার কমান্ডার থাকবে। জি ভাইয়া, কাজের বিষয়ে আসতে পারবেন। রাশিয়া যেতে খরচ পড়ে কত? কোনো কোম্পানি যদি আপনাকে ইনভাইট করে, সেক্ষেত্রে ভিসা প্রসেসিং ধরেন 20-25 হাজার টাকা, আর ভিসা হয়তো বা $300 নিতে পারে আর কি, এরকম সামথিং। এমডি আব্দুল শুকুর, আপনার সাথে একটু কথা বলা যাবে? অবশ্যই, আমাকে জিমেইলে SMS করবেন, sohailsardar286@gmail.com। জি, ইনবক্সে কথা বলতে পারবেন। আমি সবাইকে যখন সময় পাই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিই। তাহলে তো তোমরা বাড়ি যেতে এখনো 10 বছরও লাগবে নাকি? যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত যাওয়ার কোনো রাস্তা নেই। আর বাড়ি তো এখানেই বাড়ি করব, সরকার সবকিছুই দিবে। সিফাত ভাইয়া, বিগ ফ্যান, ধন্যবাদ। অনেকক্ষণ তো লাইভ করলাম, তাই না? কতক্ষণ আনুমানিক? তো একটা কাজ করি, বিদায় নেওয়ার আগে দুঃখের সাথে বলি, যারা বিশ্বাসঘাতকতা করে, যারা বিশ্বাসের সাথে 2 নম্বরই করে, তারা বেশি দিন টিকে না। তারা আজকে আর নয় কালকে ঝরা পড়ে। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আর আমি আমার জিমেলটা পোস্ট করে দিব ফেসবুক পেজে। আমার এই প্রোফাইলের নিচে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজ, সেখান থেকে আপনারা আমার ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করার একটা লিঙ্ক দিয়ে রাখবো। তবে আমি যখন ফ্রি থাকবো একমাত্র তখনই আপনাদের ওই লিঙ্কে যোগাযোগ করব। ঠিক আছে? বাই বাই, সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইল, আর আপনাদের তরফ থেকে সবসময় দোয়া ও ভালোবাসা থাকবে। বাই বাই।